শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মিডল মিল্ক সোপবার রাঙা সকাল অনুষ্ঠানে। আজকের দিনটি সকলের ভালো কাটুক এই শুভকামনা জানিয়ে রাঙা সকালের আয়োজন শুরু করছি। সঙ্গে আছি আমি লাবণ্য, আছি আমি আনিস। আমার পক্ষ থেকে শুভ সকাল প্রিয় দর্শক। শুভ সকাল লাবণ্য, কেমন আছো? শুভ সকাল আনিস, আমি ভালো আছি, তুমি কেমন আছো? ভীষণ ভালো আছি এবং প্রত্যেকটা রাঙা সকাল আসলে আমাদের ভালো থাকার অন্যতম অনুষঙ্গ, তাই না? একদমই তাই। এমন চমৎকার সব মানুষ আসেন আমাদের অনুষ্ঠানে, তাদের জীবনের গল্প আমাদের অনুপ্রাণিত করে সবসময়, প্রতিনিয়ত। চলো কে আছে আমরা জেনে নিই। চলো প্রিয় দর্শক, আমাদের আজকের রাঙা সকালের অতিথি লেখক, সাংবাদিক ও পর্বতারোহী গাজী মনসুর আজিজ। চলুন আমরা আমাদের আজকের অতিথিকে স্বাগত জানাই। শুভ সকাল। শুভ সকাল। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। খুব ভালো লাগছে আসলে আপনাকে পেয়ে আমাদের মাঝে। পুরো অনুষ্ঠান জুড়ে আপনার জীবনের গল্প আমরা শুনবো। আপনি একজন পর্বতারোহী, লেখক, সাংবাদিক। খুব আসলে এক্সাইটেড হয়ে আছি যে কি অপেক্ষা করছে। অনেক অভিজ্ঞতা হয়েছে আপনার, বিশেষ করে মাউন্ট এভারেস্টে আপনি বেস ক্যাম্প পর্যন্ত গিয়েছেন। এই গল্পগুলোতে তো আসবই। তার আগে একেবারে শৈশব থেকে আপনার কাছে জানতে চাই যে শৈশবটা কেমন ছিল। যতটুকু জানি আপনি জন্মেছেন খুলনায়, কিন্তু আপনার পিতৃভূমি চাঁদপুরে। শুনি শৈশবের গল্প। আমার জন্ম খুলনাতে এবং বেড়ে ওঠাও খুলনাতে। খুলনার চন্দনীমহল গ্রামে, ভৈরব নদীর পাশে। আচ্ছা। চন্দনীমহল গ্রামটা মূলত নদীর পাশে, মানে নদীর এই পারে শহর, এপারে গ্রাম। আর আমি যেখানে বড় হয়েছি ওখানে একটা জুট মিল আছে, সরকারের পাটকল কর্পোরেশনের জুট মিল আর কি। ওই জুট মিলেই আমার বাবা যেহেতু কাজ করতেন, আচ্ছা, ওই হিসেবেই আমরা খুলনাতে আমাদের বড় হওয়া, বেড়ে ওঠা। ওখানে আমাদের বাড়িও ছিল। ওই গ্রামটা মূলত জুট মিল কেন্দ্রিক, কলোনি আছে শ্রমিকদের জন্য। আমি অবশ্য কলোনি থাকিনি, আমি কলোনির বাইরে আমাদের নিজস্ব বাড়ি ছিল আর কি। আমরা নদীতে গোসল করতাম, দুরন্ত ছিলেন কলোনির মাঠে আমরা ফুটবল খেলতাম। খেলাধুলা, বেড়ে ওঠা সবকিছু ওই মানে ওই কলোনি কেন্দ্রিক কিংবা ওই গ্রাম কেন্দ্রিক আর কি। এমনি আপনারা ক ভাই বোন ছিলেন? আমরা মোট 5 ভাই বোন। বোন 3 জন আমার বড়, এরপরে আমি, এরপর আমার এক ছোট ভাই, অর্থাৎ আমি চতুর্থ আর কি। আর বাবা তো বলছিলেন জুট মিলে কাজ করতেন। বাবা জুট মিলে কাজ করতেন। পরিবারে আর কি কেউ ছিল নাকি বাবা মা আর ভাই বোন এরকম একটা ছোট পরিবার? ওখানে আমাদের আমরা ওই বাবা মা ভাই বোন মিলেই, অন্য কেউ ছিল না ওখানে। মা তো গৃহিণী ছিল। মা গৃহিণী, হ্যাঁ। একটু পরিবারের গল্পগুলো যদি শুনতে চাই, বা পারিবারিক মূল্যবোধের জায়গা থেকে ছোটবেলায় আসলে কি দেখেছেন, কি শিখেছেন, যেটা এখনো মনে হয় যে ওই শিক্ষাগুলোই এখনো নিজের মধ্যে রয়ে গেছে? সেক্ষেত্রে পড়াশোনার বাইরে কিংবা আপনার অন্য একাডেমিক ইয়ার বাইরে যদি আমি বলি, সেক্ষেত্রে আমার বাবাকে আমি সবচেয়ে বেশি আদর্শবান কিংবা আদর্শ মানুষ হিসেবে মনে করি আর কি। কারণ উনি আমার দেখা লোক আর কি, যে খুবই সহজ সরল এবং আবার অন্যদিকে খুব মানে বুদ্ধিমানও আর কি। ছোটবেলায় আমি অনেক কিছু ওনার কাছে শিখেছি আর কি। মানে ওনার একটা নিজস্ব আলাদা জগৎ ছিল আর কি প্রকৃতির প্রতি। আচ্ছা। এবং আমার দেখা এই পর্যন্ত আর কি, যে মানুষ রাস্তার কুকুরের জন্য ঘর বানিয়ে দেওয়া, তাদেরকে নিয়মিত খাবার দেওয়া, হ্যাঁ, মানে এবং শীতের সময় আমার বাবা নিজে আপনার ওই যে পাটের চট কেটে কুকুরের জন্য মানে জামা বানায় দেওয়া, এই জিনিসগুলো আমি খুব কমই দেখছি আর কি। সেটা আমি আমার বাবার কাছে দেখেছি। এবং আমার বাবা একই অর্থে সৎ মানুষও আর কি। একটু অবাকও হতে পারেন যে আমার বাবার যখন চাকরি চলে যায় আর কি, মানে বয়সের সময় হিসেবে, তখন কিন্তু ওই জুট মিল থেকে একটা দেওয়া হয়, মানে একটা বড় ফান্ড দেওয়া হয়। মানে সাধারণত সবারই হয় আর কি, যেটা যে চাকরি যাওয়ার পর একটা বড় অ্যামাউন্ট পায় আর কি। কিন্তু উনি কিন্তু একটা বড় অ্যামাউন্ট মানে নেন নেই, বলছে যে এই টাকাটা আমি নিব না। কারণ হলো যে এই টাকাটা আসলে সত্যিকার অর্থেই মানে হালাল টাকা না। বলছে কীভাবে? বলছে যে এই টাকাটা মানে তারা কোনো না কোনোভাবে সুদে লাগাইছেন কিংবা করছেন। আচ্ছা। আমরা অনেকে তাদেরকে বুঝাইছি যে আসলে এটা তো আপনার টাকাই, তারা হয়তো কোনো না কোনোভাবে এটা দিয়ে ব্যবসা করছেন কিংবা এটা এই দেশের নিয়ম আর কি। তো এটা আসলে নেন নেয় আর কি। হ্যাঁ, পরবর্তীতে নেননি? না না, তুমি বলছো যে ওটা না নিলেও চলবে কিংবা নিলেও চলবে, সুতরাং নিলাম না, সমস্যা কি? ওই দিক থেকে আর কি, মানে সত্যি মানে একজন আদর্শবান আর কি। তো
তো ওই হিসেবেও ওনার ওই ধ্যান ধারণা ওরকম আর কি, যে অন্যায়কে প্রশ্রয় না দেওয়া কিংবা মানুষকে ভালো পরামর্শ দেওয়া, এই বিষয়গুলো উনি খুবই ফলো করতেন আর কি। আবার মানে ভাই বোনদের প্রতি কিংবা আমার প্রতি যে খুব বেশি চাপ দেওয়া, হ্যাঁ সেই এটা বিষয়গুলো করতে হবে ওটা ছিল করতে হবে, না। এমন না আসলে। আমরা হয় আসলে এমন কিন্তু যে আমরা বাবা মাকে নিয়ে খুব বেশি কথা সব জায়গায় বলে উঠি না। আপনাকে দেখেই আজ আমি যখন কথা শুনছি মনে হচ্ছে যে আপনি আজকে মন থেকে কথাগুলো বলছেন এবং বাবাকে যে ভালোবাসেন সেটা বোঝা যাচ্ছে। আমরা আপনার মা সম্পর্কে একটু শুনবো, কিন্তু আপনার সম্পর্কে আমরা যতটুকু জানি সেটা একটু এই মুহূর্তে দর্শকদের জানিয়ে আসতে চাই। এভারেস্ট বেস ক্যাম্প পর্যন্ত অনেকেই যান, কেউ যান রোমাঞ্চের খোঁজে, কেউ বা সম্পূর্ণ অভিযানের মহড়া হিসেবে। গাজী মনসুর আজিজ এই অভিযান সফলভাবে শেষ করেছেন প্রয়াত বন্ধু এভারেস্ট জয়ী সজল খালিদের প্রতি ভালোবাসা আর যুদ্ধমুক্ত সবুজ বিশ্ব গড়ার তাগিদে। তার স্লোগান ছিল, যুদ্ধ নয় শান্তি চাই, সবুজ বিশ্ব গড়তে চাই। 6 জুন সকালে নেপালের লুকলা থেকে অভিযান শুরু করে 13 জুন বেলা 2:45 বেস ক্যাম্পে পৌঁছান। দেশের প্রথম বাংলা ম্যারাথনের উদ্যোক্তা বন্ধু সজল খালিদকে স্মরণ করে 2017 সাল থেকে গাজী মনসুর আজিজ প্রতি বছর মেরিন ড্রাইভে একক ম্যারাথন করে আসছেন। গাজী মনসুর আজিজ বাংলা মাউন্টেনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাব এবং বাংলাদেশ বার্ড ক্লাবের সদস্য। কর্মজীবনে তিনি একজন সাংবাদিক ও লেখক। ফিচার এডিটর পদে কাজ করেছেন দৈনিক আলোকিত বাংলাদেশ ও দৈনিক সবুজ বাংলা পত্রিকায়। ভ্রমণ বিষয়ে তার 15টি বইও প্রকাশ হয়েছে। আমরা এই গল্পগুলো নিশ্চয়ই শুনবো। তার ছোটবেলায় ছিলাম, সেখানে আবারও ফিরছি এবং ছোটবেলার গল্প শুনছিলাম, সে সাথে বাবা মার কথা শুনছিলাম। যেমনটা বলছিলাম যে একটু মায়ের কথাও শুনতে চাই। তিনি যেহেতু আসলে ঘরে থাকতেন, তারও একরকম একটা দায়িত্ব রয়েছে, কিন্তু আপনার কাছেই শুনি, তাকে কেমন দেখেছেন? আমার মা ওই ওই অর্থে গ্রামের মানুষ, খুব সাধারণ একজন মানুষ, বাট উনি চমৎকার রান্না করেন। আচ্ছা। মাঝে মধ্যে আমি বলি যে মানে বলি কিংবা আমার প্ল্যানও আছে যে তার মানে রেসিপিতে আমি একটা বইও করবো আর কি। বাহ। এবং সে অনেক ধরনের খাবারই তৈরি করতে পারেন, যে জিনিসগুলা অন্য অনেক মায়েদের আমি কিংবা অন্যদের কম দেখেছি আর কি। মায়ের রান্না করা খাবারের কথা যেহেতু বলছেন, কোন খাবার সবচেয়ে বেশি আপনার ভালো লাগে? সত্যির অর্থেই মানে সবই ভালো তার লাগে, তরকারি কিংবা তার পিঠা। হ্যাঁ, আমি দেখছি যে আমার মা এখন বুঝে এত প্রকার পিঠা বানাতে পারেন, অন্য অনেক মানে নারী কিংবা মেয়ে কিংবা আমার বোনরা খুবই কমই পারেন সেই ওই অর্থে আর কি। ওনার এই গুণটা আছে আর কি। হ্যাঁ, এই রান্নার গুণটা কিংবা একটা নতুন রেসিপি তৈরি করার যে এটা, ওটা ওনার আছে আর কি। আমরা যখন খুলনা থাকতাম, এখন আমি থাকতাম দোতলায় আর কি। আচ্ছা। আর মা থাকতো নিচে আর কি। কিন্তু আমি যদি তাকে বলতাম যে আমাকে 4টার সময় জাগায় দিয়ে পরীক্ষার আগে পড়ার জন্য আর কি, আগে আমরা তো আসলে আগে মানে এরকম ভোররাত্রে উঠে পড়তাম আর কি। কিন্তু আমার মায়ের কাছে কিন্তু ঘড়ি থাকতো না, কিন্তু উনি কিন্তু ঠিক ওই টাইমে উঠতেন আর কি। ওইটা আমাকে ঠিকই জাগাতেন, মানে দোতলা গিয়ে আমাকে জাগিয়ে আমাকে চা দেওয়া কিংবা নাস্তা দেওয়া। হ্যাঁ, তার টাইম সেন্সটা আর কি। হ্যাঁ, এটা খুব অদ্ভুত মনে হয়, কিন্তু আমি দেখেছি ওই সময় মানুষজন কিভাবে যেন বৃষ্টি আসবে কবে বা কোন সময়, এই বিষয়গুলো খুব ভালো বুঝতে পারে। মায়েরা কিন্তু সন্তানদের যে বিষয়গুলো, এগুলো কিন্তু খুব মনে রাখেন। একদম একদম। একবার বললেই হয় যে মা আমি পরের দিন সকালে উঠবো, এখানে যাব, ঠিকই তার দায়িত্ব সে পালন করে। আমরা এবার একটু আপনার গল্প শুনতে চাই, আপনার স্বপ্ন নিয়ে জানতে চাই। খুব ছোটবেলা থেকেই আসলে লেখক বা সাংবাদিক হয়ে ওঠার স্বপ্নই আসলে দেখেছেন, যেটা আমার মনে হয় ওই সময়ের জন্য ভিন্নই ছিল। কোনো কারণ ছিল কি এই স্বপ্ন দেখার পিছনে? ছোটবেলা থেকে মোটামুটি মানে পত্রিকা পড়ার একটা অভ্যাস ছিল আর কি। মানে আমাদের গ্রামে একটা জায়গায় কিংবা 2টা জায়গায় পত্রিকা রাখতো আর কি, ফার্মেসিতে। হ্যাঁ, তো ওখানে পত্রিকা পড়তাম এবং ওই পত্রিকার পড়ার মাধ্যমে আসলে অনেকটা মানে স্বপ্ন জাগ্রত হওয়া কিংবা একটু বড় হওয়া অফ ট্র্যাকে, মানে ওই সবার মতন না যে ডাক্তার, ইঞ্জিনিয়ার, কবিরাজ, এরকম না আর কি, একটু ভিন্ন কিছু হওয়া আর কি। পত্রিকায় কি পড়তেন আসলে? পত্রিকায় নিউজ তো পড়তাম, এর বাইরে ফিচারের পাতাগুলা ওগুলো বেশি আকর্ষণ করতো। আপনি অবাক হবেন যে আমি ওই মুদি দোকান থেকে পুরাতন পত্রিকা কেজি দরে কিনতাম। আচ্ছা। কিনে ওইখান থেকে ফিচারের পাতাগুলো বের করে রাখতাম। পরে যেগুলো থাকতো আর কি, ওগুলো আবার ওই দোকানে দিয়ে আসতাম। বললাম যে আমার যেগুলো দরকার সেগুলো নিয়েছি, এগুলো আপনি আবার ফেরত নেন আর কি। আচ্ছা।
ফিসার পাতাগুলোতে সাধারণত অনেক কিছু থাকে আর কি, ফিসারের প্রতি কিংবা ওই এই যে বড় হওয়ার প্রতি আর কি, ওই ফিসারের পাতাগুলা মানে অজানার প্রতি একটা আকর্ষণ সবসময় কাজ করতো, যেটা আসলে পত্রিকা পড়ে আমরা জানতে পারি। হ্যাঁ হ্যাঁ, ওইভাবেই আসলে মূলত হয় আর কি। ওইভাবে এবং করে সত্তাটা গড়ে ওঠে। লেখালেখির অভ্যাসটাও ঠিক ওইভাবেই ছোট গড়ে থেকে ওঠে আর কি। হ্যাঁ, কি লিখতেন এমনি ছোটবেলায়, কি লেখা হতো? মোটামুটি ছড়া কিংবা এই জাতীয় ফিসার আর কি, ছড়া দিয়েই শুরু, তারপরে ফিসার লেখা শুরু। এবং খুলনায় থাকতেই মোটামুটি ঢাকার পত্রিকাগুলোতে ফিসার পাঠানো কিংবা ছড়া পাঠানো, মানে কিংবা বিভিন্ন, আগে তো পত্রিকা কুইজ, প্রচুর কুইজ হতো, ইদানিং পত্রিকাগুলো আসলে ওই অর্থে কুইজ টুইজ দেখা দেন, আগে কিন্তু হইতো, ম্যাগাজিনও ছিল, হ্যাঁ, অনেক ম্যাগাজিন লেখার ছিল, হ্যাঁ, জন্য। ওই সব জায়গায় লেখা পাঠানো আর কি। স্কুল কোথায় ছিল আপনার? খুলনাতেই? খুলনাতে, হ্যাঁ। কোন স্কুলে পড়েছেন? এটা আমি শুরুটা আমার চন্দিনী মহল সরকারি প্রাথমিক বিদ্যালয়, এরপরে স্টার জুট মিলস উচ্চ বিদ্যালয় আর কি, যেটা ওই জুট মিলেরই একটা স্কুল আর কি। আচ্ছা, যেমনটি আপনি বলছিলেন স্কুল জীবনের কথা, একটু শুনি আসলে কেমন ছিল সেই দিনগুলি, বন্ধু বান্ধব, শিক্ষক, তাদের সঙ্গে আপনার সম্পর্ক কেমন ছিল? স্কুলের শুরুটা তো সরকারি প্রাথমিক বিদ্যালয় আর কি, চন্দিনী মহল আর কি। এবং আমি ক্লাস 1-এ ভর্তি হইনি, সরাসরি 2-তে ভর্তি হয়েছি। আচ্ছা, হ্যাঁ। বাহ, পারতাম বলে আর কি। অবশ্য পরে ওইভাবে, এরপরে ওইখান থেকে স্টার জুট মিলস উচ্চ বিদ্যালয় আর কি। ছাত্র হিসেবে খুব একটা ভালো ছিলাম না আর কি, এভারেজ। এভারেজ আর কি। কিন্তু আমার বাবাটা পরামর্শ ছিল আর কি, সবসময় ক্লাসে যে 1, 2, 3 মানে রোল, এদের সঙ্গে মিশতে হবে আর কি। তাই আমি হয়তো চেষ্টা করতাম, অনেক সময় করতামও না আর কি। আমার কাছে ওই জিনিসগুলা ঠিক তখনও আসলে এরকম হয় না যে তাদের সঙ্গে মিশতে হবে, করতে হবে। আপনি আপনার মতোই ছিলেন? আমি সত্যি অর্থেই আমার মতো মিছিলাম আর কি। এবং যারা ওই সময় ক্লাসে 1, 2, 3 কিংবা সময় তো মনিটর হইতো আর কি, মনিটর 1, 2, 3 এরকম, কিংবা আমাদের স্কুলে ইলেকশনও হইতো আর কি, মনিটর ইলেকশন। যারা ফার্স্ট, সেকেন্ড, থার্ড হইতো, মানে যারা মনিটর হইতো আর কি, তারা চকলেট খাওয়া হইতো আর কি, আমরা ভোট দিতাম যে হ্যাঁ সে হোক এরকম আর কি। মানে ক্যাপ্টেন যেটা বলি আমরা, ক্যাপ্টেন, হ্যাঁ, ওই আমরা বলতাম মনিটর। মনিটর। আচ্ছা, অনেকে পরবর্তীতে আমরা ক্যাপ্টেন বলতাম। হ্যাঁ, ক্যাপ্টেন, হ্যাঁ, ক্লাস ক্যাপ্টেন। আগে হ্যাঁ মনিটরই আগে ছিল, ইদানিং হয়তো ক্যাপ্টেন বলছে, হ্যাঁ। ওরকম আর কি। আমাদের স্কুলে সকালবেলা পিটি হতো, এখনো হয়তো হয়। আর স্কুলের সামনে যে মাঠ আর কি, আমরা সাধারণত ওই মাঠেই খেলাধুলা করতাম। আচ্ছা, ফুটবল, বর্ষাকালে প্রচুর ফুটবল খেলতাম আমরা। কোনো মজার স্মৃতি আছে যেটা এখনো ফুটবল দাগ কাটে বা মনে খেলায়, পড়ে? হ্যাঁ, একটু স্মৃতি আছে, কিংবা বলা যায় আমরা যে ফুটবল খেলতাম, মানে 2 দল ভাগ হয়ে, আমরা ওই যে বাজি হিসেবে মাথার চিরুনি আছে না, হ্যাঁ, মানে প্লাস্টিকের চিরুনি, ওটা পুরস্কার। 1 টাকা করে কিনতাম আর কি, তখন 1 টাকা করে ছিল। তখন ওরা 10 জন 10টা চিরুনি, আমরা 10 জন 10টা চিরুনি, এই 20টা চিরুনি দিয়ে বাজি হইতো আর কি। আচ্ছা, যারা জিততো তারা 20টা চিরুনি নিত। এখন আসলে আমার মনে হয় না এরকম হয়, কিংবা আমরা অনেক সময় ম্যাচ আছে না, ম্যাচ দিয়ে আসলে, তখন তো 50 পয়সা ছিল আর কি, আমরা অনেক সময় ম্যাচ দিয়েও এই করতাম, মানে ফুটবলের বাজিটা ধরা হইতো আর কি, মানে পুরস্কার নির্ধারণ করা হইতো। তারা 10টা ম্যাচ, আমরা 10টা ম্যাচ, আচ্ছা। তো যারা জিততাম তারা ম্যাচগুলো নিতাম। এর বাইরে এখন তো আসলে দেখা যায় না, শিল, কাঠের শিল, আপনি দেখছেন কিনা জানি না, কাঠের শিল, কালো কাঠ, তার উপরে সিলভার বসানো। আচ্ছা, আচ্ছা, আগে ওই ফুটবল খেলা কিন্তু আগে ওগুলা থাকতো আর কি প্রাইজ হিসেবে, এখন দেখি না, এখন তো কাপ দেয়। হ্যাঁ, সময়ের সাথে সাথে অনেক এবং পরিবর্তন ওই হয়েছে। সবচেয়ে ওটাকে শিল বলতো, শিল। আচ্ছা, সবচেয়ে ছোট ছিল হলো 5 ইঞ্চি, ওটার দাম হলো 10 টাকা। তো আমরা 10 জন মিলে 1 টাকা করে 10 টাকা দিয়ে একটা শিল কিনতাম 5 ইঞ্চি। তারাও একটা কিন্তু ওই শিল আবার এই পারে পাওয়া যেত না, মানে আমরা যেখানে থাকতাম ওখানে না, ওই শিল কেনার জন্য যাইতে হতো দৌলতপুর আর কি, আচ্ছা, দৌলতপুর শহর আর কি, ওখান থেকে শিল কিনে নিয়ে আসতাম আর কি। এই স্কুলের ওই বন্ধু বান্ধব মিলেই আমরা এই খেলাগুলা মানে করতাম আর কি, ফুটবলটা খেলতাম আর কি। আচ্ছা। কলেজ জীবন কোথায় কেটেছে আপনার? কলেজ জীবন কলেজ সরকারি হাজী মোহাম্মদ মহসিন কলেজ, এটা খালিশপুর নদীর পার আর কি, নদী পার হলেই ওই মানে শহরেই ওই কলেজটা আর কি, সরকারি হাজী মোহাম্মদ মহসিন কলেজ।
ওইখানে আমি বিএনসিসি মানে ন্যাশনাল ক্যাডেট কোর যেটা ওটাও করতাম, প্লাস স্কাউটও করতাম আর কি। বাহ। আচ্ছা। এর বাইরে ওই কলেজে যেসব সাংস্কৃতিক কর্মকাণ্ড থাকতো আর কি, ওখানে আমি অংশগ্রহণ করতাম। খেলাধুলা, ছবি তুলতেও খুব পছন্দ করতেন বোধহয়। হ্যাঁ আমি ছবি তুলতাম ছোটোবেলা থেকেই মোটামুটি। আমার ছোটো একটা ক্যামেরা ছিল, ইয়াশিকা ক্যামেরা আর কি। এবং কলেজে থাকতে আমি একবার সোলো ফটোগ্রাফি এক্সিবিশন করছিলাম আর কি, ঢাকায় আর কি। তখনকার সময় খুব একটা ছিল যে অল্প বয়সে ফটোগ্রাফি এক্সিবিশন করা, তাও আবার সোলো ঢাকায়। কিন্তু এটা ওই আমার কলেজের অনেক স্যার খুব পছন্দ করতেন। এবং কলেজে আমার সবচেয়ে পছন্দের একজন স্যার ছিল অধ্যাপক আমজাদ হোসেন আর কি। ওনার প্রথম দিককার হয়তো 2-1টা ক্লাস মিস করছি, পরে যখন ক্লাসে ঢুকছি বাংলা, উনি বাংলা পড়াতেন আর কি। তা আমি বই খোলা বসছি আর কি। আচ্ছা। তো উনি ওই উপর থেকে নেমে এসে বলতেছে যে সবাই বই বন্ধ করে রাখছিল, কিন্তু আমি বই খোলা বসে আছি আর কি। তুমি এসে বলছে যে আমার ক্লাসে থেকে বই খোলে না, তুমি কি নতুন নাকি? আমি বললাম স্যার আমি কয়েকটা ক্লাস মিস করছি, এই জন্য জানতাম না আর কি। উনি বলছে যে আমার ক্লাসে কেউ বই খোলে না আর কি। এই লোকটার সঙ্গে আমার মানে পরবর্তীতে মোটামুটি একটা ভালো সম্পর্ক তৈরি হয়েছে। এবং ওনাকে আমি দূর থেকে খুব পছন্দ করতাম আর কি। লোকটা খুবই স্মার্ট আর কি, মানে উনি অধ্যাপক বাংলার, কিন্তু অন্যদের তুলনায় আমার কাছে মনে হতো ওনাকে একটু জানাশোনা, একটু মানে স্মার্ট লোক আর কি। এবং যতটুকু আমরা জানি যে কলেজ জীবনে আপনি সাংবাদিকতার সঙ্গে যুক্ত ছিলেন। জি হ্যাঁ, ওই যেহেতু ছোটবেলা থেকে লেখালেখি করার অভ্যাস আর কি, ওই সময় থেকেই আমি মানে লোকাল পত্রিকার মানে লেখালেখি কিংবা ওই কাজটা করতাম আর কি। সাপ্তাহিক গোলপাতা ওটা কি খুলনাতেই? ম্যাগাজিনের আপনি সম্পাদক ছিলেন না? গোলপাতা নামক একটা পত্রিকা বের হতো, ওটা বের করতে হলো খুলনা সাহিত্য সংসদ। আচ্ছা। তো সাহিত্য সংসদের মূল উদ্যোক্তা হারুনুর রশিদ বাচ্চু ভাই, উনি একজন প্রকৃতিপ্রেমী আর কি। খুলনা শহরে অনেক জায়গায় উনি গাছ লাগিয়ে আছেন। তো উনি আমাকে দেখা বললো যে তোমার যদি লেখালেখির অভ্যাস আছে কিংবা এই বিষয়গুলো জানো, তাহলে তুমি এটা সম্পাদক হও। গোলপাতা নিশ্চয়ই জানেন, আর সুন্দরবনের একটা গাছ আর কি। নিশ্চয়ই। তো ওই নামটাও অনেকটাই করা। তো ওই হিসেবে ওই ওই পত্রিকার সম্পাদক হওয়া আর কি, কিন্তু কম বয়সে আর কি। পরবর্তীতে অনেকেই মানে পত্রিকা দেখা তাদের ভালো লাগছে, পছন্দ হয়েছে। হ্যাঁ, এবং আমি ওই সময় ছবি তুলতাম ওই ক্যামেরা দিয়ে। জি। এর বাইরে আর সাপ্তাহিক খুলনা কণ্ঠ নামে একটা পত্রিকা ছিল, ওটার আমি সহ সম্পাদক ছিলাম। এর বাইরে মানে অনেকটা স্কুল লাইফ থেকে আমি দেয়াল পত্রিকাও বের করতাম, হাতে লেখা পত্রিকা যেটা দেয়াল পত্রিকা। হ্যাঁ, এবং এই দেয়াল পত্রিকা বের করতাম এবং অনেক সময় আমি প্রতিযোগিতাও করতাম আর কি, যে দেয়াল পত্রিকায় কোনো বিষয়ভিত্তিক মানে লেখা আহ্বান করতাম এবং প্রতিযোগিতা করতাম, পুরস্কারও দিতাম। এগুলো অনেকটা আমার উদ্যোগও মানে হইতো আর কি। বেশ কয়েকটা দেয়াল পত্রিকাও বের করছি। এবং সেই সূত্র ধরে আসলে লেখালেখির অভ্যাসও তো আপনার অনেক আগে থেকেই, আপনি বলছিলেন ছোটবেলা থেকেই গড়ে উঠছিল। আপনার প্রথম বই কখন প্রকাশিত হয়েছিল? প্রথম বই প্রকাশ হয় 2010 সালে। 10 সালে একটা ভ্রমণের বই আর কি। ওটার নাম ছিল রূপসী বাংলার রূপের খোঁজে। অর্থাৎ আমার তো মনে হয় সারা দেশ ঘোরা আর কি, মানে সারা দেশ ঘুরে যে ভ্রমণ লেখাগুলো লিখছি আর কি, ওই লেখাগুলোরই একটা সংকলন, মানে প্রথম বইটা রূপসী বাংলার রূপের খোঁজে। কেমন অনুভূতি ছিল? কারণ প্রথম বই, নিজের লেখা, নিজের ভাবনা চিন্তা বই আকারে প্রকাশ হবার যে একটা বিষয়, বইটা কিন্তু আমাদের বইটা আছে, হ্যাঁ আছে, সঙ্গেই আছে না, মানে অবশ্যই ইয়াটা ভালো অনুভূতি। প্রত্যেক লেখকের স্বপ্নই আসলে নিজের একটা বই থাকুক, একটা আত্মতৃপ্তির বিষয়। আমরা একটু দেখি বইটা। এটাই আপনার প্রথম বই? জি। আমরা ঘোরার গল্প করতে চাই, তার আগে আনিস বোধহয় জানতে চাইছিল যে বইটার বিষয়বস্তু নিয়ে উনি বলছিলেন। আপনি তো সারা দেশেই ঘুরেছেন বললেন, যে কোন অঞ্চল বা কোন জায়গাটা অনেক বেশি আপনাকে আকর্ষণ করেছে? এই অর্থে আসলে মানে বাংলাদেশের আসলে আপনি যদি শহরের বাইরে যান, বাংলাদেশের প্রায় সব গ্রাম, সব নদী, সব খাল, সব প্রকৃতি
প্রায় একই আর কি, ঠিক আছে। সেক্ষেত্রে কিছু কিছু ভিন্নতা থাকে আপনার, জাস্ট ওইখানকার লোকজন, ওখানকার খাবার, ওখানকার পোশাক পরিবেশ, আশাক, আবহাওয়া। এরকম। কিন্তু এক্ষেত্রে আপনার মানে এক এক জায়গায় এক এক রকম ভালো লাগে আর কি, মানে এক এক জায়গায় এক এক রকম অনুভূতি কিংবা ফিল করা আর কি। আসলে নির্দিষ্ট করে বলা আসলে খুব নির্দিষ্ট কঠিন করে বিষয়। বলা কিংবা আপনি আসলে যেখানে যাবেন সেখানেই আপনার ভালো লাগবে আর কি। হ্যাঁ, ভালো লাগবে। কারণ আসলে ভালো লাগার জন্য সেই চোখটা থাকতে হয়, সেটা আসলে আপনার রয়েছে। এবং স্মৃতিটাও আসলে তৈরি হয়ে যায় এক হ্যাঁ, এক জায়গার একদমই। এক এক রকম এবং এখানে আরো অনেক বই আছে, কিন্তু আমরা বইগুলো নিয়ে একটু কথা বলতে পারি। আপনার মোটামুটি লেখালেখি শুরু হয়েছে 2000, মানে ছোট থেকে তো লিখেছেন ছোট থেকে, হ্যাঁ। আর তারপরে আসলে সর্বমোট বইয়ের সংখ্যা সম্ভবত 15টি। হ্যাঁ, আচ্ছা। আরো বেশি আছে, ভ্রমণেরই প্রণাটা, আচ্ছা। অন্য বইও আছে। চমৎকার। এই ঘোরা শুরু হলো কবে থেকে, যে এই যে বলছিলেন আপনি সারা দেশ মোটামুটি ঘোরা হয়ে গেছে আপনার, কবে থেকে মনে হলো আসলে ঘুরতে হবে, নিজেকে দেখতে হবে, এটা কবে থেকে মনে হলো? ঠিক মনে হলো এরকম না, ওই ছোটবেলায় আমার একটা সাইকেল ছিল আর কি। আচ্ছা। এই সাইকেল নিয়ে প্রথম ঘোরা শুরু আর কি। তখন আমার বাসা তো খুলনাতে, চন্দ্রমল, কিন্তু আমি ওই সময় সাইকেল নিয়ে বাগেরহাট চলে আসতাম 60 গম্বুজ মসজিদ দেখার জন্য। আচ্ছা, প্রায় 80-90 কিলো কিংবা কত 100 বছর কিলো। বয়স তখন আপনার? ওই ছোটবেলায় স্কুলে যখন, স্কুলে হ্যাঁ, হ্যাঁ, যাচ্ছেন? হ্যাঁ। আচ্ছা। এবং সাইকেল নিয়ে আমি অনেক সময় খুলনা থেকে চাঁদপুরও আসতাম, জাস্ট এই ঘোরাঘুরি, মানে তখন তো ছিল মোবাইলও ছিল না। এত, হ্যাঁ। কত সালের কথা? এই ওই স্কুল লাইফে, কলেজ স্কুল লাইফ লাইফে, থেকে হ্যাঁ, শুরু কলেজ হয়েছে। লাইফে, হ্যাঁ। ঘোরাঘুরির যে এটা আর কি, মানে এটা মানে মনে হলো কিংবা এমন না, মানে হয়ে গেছে আর কি। মানে হ্যাঁ। অজানাকে জানার একটা আকর্ষণ কাজ করতো সবসময়। আবার আমরা যখন খুলনা থেকে চাঁদপুরে আসতাম, তখন আসতাম হলো স্টিমারে কিংবা রকেটে। এখন তো রকেট চলে না, আগে চলতো কিন্তু স্টিমার, প্যাডেল স্টিমার। প্যাডেল স্টিমারটা জানেন আর কি, যে দুই পাশে পাখা থাকে আর কি। এই স্টিমার যখন আসতাম আর কি খুলনা থেকে চাঁদপুরে, প্রায় 1.5 দিন লাগতো আর কি। আচ্ছা। এই যে যাওয়া আসার একটা মানে ভিউ, নদীর দুই পাশে, হ্যাঁ, এই জিনিসগুলো অনেক অনেক ক্ষেত্রে আমাকে মানে উৎসাহ দিচ্ছে যে ঘোরাঘুরির বিষয়। যতটুকু জানি যে আপনার মুক্তিযুদ্ধ বিষয়ক বইও আছে। এটা আসলে মুক্তিযুদ্ধের যে একটা বিষয়, এটা আসলে কিভাবে আসলো? আমার যত একটু বই, বইটা দেখতে আমার পারি? যত বই আছে, হ্যাঁ, মানে আপনি যদি হিসাব করেন, জাস্ট মানে সব বইয়ের মূল কিন্তু রয়েছে ঘোরাঘুরি আর কি। অর্থাৎ আমি ঘুরতে যাব আর কি। এই ঘুরতে গিয়ে আমার মানে নানান বিষয়ের উপর আমার মানে আমি করি, সাবজেক্ট তৈরি করি কিংবা করি, হ্যাঁ। সেক্ষেত্রে যে মুক্তিযুদ্ধের যে ঠিক আছে, মুক্তিযুদ্ধের স্মৃতিগুলো দেখি, মুক্তিযুদ্ধের বিষয়ক যে এখানে কোথায় গণকবর আছে কিংবা কোথায় বৌদ্ধভূমি আছে, এগুলো একটু দেখি ঘোরাঘুরির উদ্দেশ্যেই, এবং ওই যে জানার বিষয়টা আর কি। আচ্ছা। কোথাও গিয়ে জানা। মুক্তিযুদ্ধটাও এরকম যে ঠিক আছে, আজকে আমি অমুক জায়গায় যাই, অমুক জায়গায় মুক্তিযুদ্ধের একটা স্মৃতি আছে ওখানে। অর্থাৎ সারা দেশ জুড়ে ছড়িয়ে থাকা মুক্তিযুদ্ধের বিভিন্ন স্মৃতি, বদ্ধভূমি, সেগুলো নিয়ে আপনি লিখেছেন, তাই তো? জি, জি। মেরিল মিল্ক সোববার রাঙা সকাল অনুষ্ঠানে 2 থেকে 7 বছরের শিশুদেরকে জন্মদিনের শুভেচ্ছা জানানো হয়। আগ্রহী অভিভাবকগণ জন্মদিনের 7 দিন আগে শিশুর ছবি, নাম, যোগাযোগের ঠিকানা, জন্মসনদের অনুলিপি ও ফোন নাম্বার পাঠিয়ে দিন এই ঠিকানায়। প্রযোজক রাঙা সকাল, মাছরাঙা টেলিভিশন, 2 বীরোত্তম জিয়াউর রহমান রোড, বনানী, ঢাকা 1213। এছাড়া ইমেল করতে পারেন rangashokal@mazranga.tv এই ঠিকানায়। দর্শক, আজ আমাদের সঙ্গে আছেন লেখক, সাংবাদিক ও পর্বতারোহী গাজী মনসুর আজিজ। তার জীবন গল্পে আবারও ফিরছি আমরা বইয়ের প্রসঙ্গে শুনছিলাম। তো ওই সময় তো আসলে কলেজ জীবন থেকেই আপনার একরকম কর্মজীবনও শুরু হয়েছে, যেটা আপনার সাংবাদিক হয়ে ওঠা বা লেখালেখি করার অভ্যাসটা। পরবর্তীতে কোথাও কি এমনি জয়েন করেছেন সাংবাদিক হিসেবে বা রিপোর্টার হিসেবে, কোনো জায়গায় যোগদান করা হয়েছিল কিনা? খুলনাতে ওই অর্থে মানে বললাম যে সাপ্তাহিক খুলনার কণ্ঠ, ওটা সহ সম্পাদক ছিলাম আর কি। আচ্ছা। এছাড়াও ওই অর্থে খুলনায় ঠিক স্টাফ হিসেবে কোথাও করিনি, কিন্তু ওই সময় আমি মানে খুলনা থেকেই ঢাকার পত্রিকায়, এমনকি প্রথম আলোর আলোকিত দক্ষিণ নামে একটা পাতা ছিল আর কি, ওটা খুলনা থেকে বের হইতো। প্রথম আলো একটা অংশ কন্ট্রিবিউটর ছিল, কন্ট্রিবিউটর, হ্যাঁ, এরকম মানে কন্ট্রিবিউটর হিসেবে কাজ করা, হ্যাঁ। তো এই যে
একটা পরিকল্পনা ছিল না, কিন্তু এই যে আপনার ঘোরাঘুরি করা বা ঘুরতে যাওয়া, একটা ভ্রমণ নিয়ে আসলে এগিয়ে যাওয়া, সেটাকে একাই করতেন নাকি আপনার বন্ধু বান্ধব বা যেখানেই যেতেন সেখানে কি একা যাওয়া হতো কিনা? খুলনা থেকে যদি বলেন তাহলে বাগেরহাট। হ্যাঁ, খুলনা থেকে বাগেরহাট তারপর? কিংবা আশেপাশের যশোর, সুন্দরবন তো যাওয়া সুন্দরবন হয়েছে। গেছি, হ্যাঁ, সুন্দরবনও গিয়েছি, হুম হুম হুম। সুন্দরবনে অনেকবার গিয়েছি। এরপরে ঢাকায় এসে মানে দেশের অন্যান্য অঞ্চলে যাওয়া, আচ্ছা। মূলত ঢাকায় এসে একেবারে আরো বিস্তৃতভাবে ঘোরাঘুরিটা শুরু আর কি। এবং শুরুটা একা একাই করা, এরপরে বিভিন্ন গ্রুপের সঙ্গে মানে অ্যাড হওয়া, মানে ভ্রমণ সংগঠন যেগুলো আর কি। অনেক ক্ষেত্রে আমি একা একাই গেছি, মানে কাজের জন্য কিংবা আচ্ছা। মানে কাজ বলতে আসলে লেখালেখির উদ্দেশ্যে যাওয়া কিংবা দেখার উদ্দেশ্যে যাওয়া, এসে লেখা, এরকম বিষয়গুলো আর কি। ওইভাবে আসলে চলা, এখনো ওরকমই চলা। মানে আর ভ্রমণটা আসলে মূলত আমি করি একটা নির্দিষ্ট বিষয় নিয়ে আর কি। ধরেন সামনে আপনার মৌলভীবাজারে রাস পূর্ণিমা আছে আর কি। এই যে রাস পূর্ণিমা দেখতে যাওয়া আর কি, এই দেখতে যাওয়া না একটা ভ্রমণ আর কি। রাস পূর্ণিমা দেখবো এবং ওটা ভ্রমণ আর কি, ভ্রমণ হিসেবে এসে লিখবো আর কি। একই সঙ্গে মানে রাস পূর্ণিমা নিয়ে আলাদা করেও লেখা এবং একই সঙ্গে রাস পূর্ণিমায় দেখতে যাওয়া এবং আসা নিয়ে একটা ভ্রমণও লেখা আর কি। তখন কি আপনি প্রথম আলোতেই ছিলেন নাকি অন্য কোনো জবে যুক্ত হয়েছেন? না, শুরুতে আমি কন্ট্রিবিউটর ছিলাম বিভিন্ন পত্রিকা আর কি। প্রথম হলো যুগান্তর, সমকাল, এরপরে ফ্রিল্যান্সার, ইয়েস, জার্নালিস্ট। হ্যাঁ, ফ্রিল্যান্সার। এরপরে আলোকিত বাংলাদেশে জয়েন করেছি এবং তার পাশাপাশি ঘোরাঘুরি করতেন। ঘোরাঘুরি আসলে ছোট থেকে চলছে আর কি। ঘোরাঘুরিটা কখনো বাদ যায়নি আর কি। সেটা মানে চাকরি করার সময়ও যায়নি কিংবা চাকরি করার আগেও যায়নি, ঘোরাঘুরিটাই মূল মানে ছিল এবং আছে। এবং চাকরিতে কোনো সমস্যা হতো না? না, চাকরিতে কখনো সমস্যা হয়নি, যেহেতু আমি ওইভাবেই প্ল্যানগুলা করতাম আর কি ঘোরাঘুরির জন্য আর কি। এবং এই ঘোরাঘুরি করতে করতেই কি প্রয়াত যে বন্ধু আপনার এভারেস্ট জয়ী সজল খালিদের সঙ্গে আপনার বন্ধুত্ব? হ্যাঁ, তার কিভাবে একটু তার সঙ্গে বন্ধুত্ব হয়েছে একটু শুনি। না, ওই একদিন আমি পত্রিকায় দেখলাম আর কি যে কক্সবাজারে ম্যারাথন হবে আর কি, বাংলা ম্যারাথন। আমি চিন্তা করলাম যে আমি তো ঘোরাঘুরি করি আর কি, তাহলে এই ম্যারাথনে গিয়ে অংশগ্রহণ করব। আর যেহেতু আমার আগে থেকে ওই যে হাঁটাহাঁটির অভ্যাস কিংবা দৌড়ানোর অভ্যাস আছে আর কি, তা আমি কক্সবাজার চলে গেলাম আর কি, গিয়ে ম্যারাথনে অংশগ্রহণ করলাম এবং ওখানে গিয়ে তার সঙ্গে পরিচয় আর কি। ওটা কি কক্সবাজার মেরিন ড্রাইভে ছিল? মেরিন ড্রাইভে, হ্যাঁ হ্যাঁ। এবং ওই মোটামুটি ওইখানে টপ 10-এ আমি ছিলাম আর কি ম্যারাথনে আর কি। বাহ। ওইভাবেই তার সঙ্গে পরিচয়, যোগাযোগ, এবং তখন থেকেই জানলাম আর কি। এর আগে জানতাম যে এভারেস্ট বেস ক্যাম্পে কিছু লোক গিয়েছে কিংবা এভারেস্ট নিয়ে আসলে তখনই আসলে মূলত ইয়াটা শুরু হয়েছে বাংলাদেশে, মানে এভারেস্ট যাওয়া নিয়ে আর কি। এটা কত সালের কথা? ম্যারাথনটা হচ্ছে 2007 সালে। আচ্ছা আচ্ছা। কিন্তু তার আগে থেকে জানতাম যে এভারেস্ট বেস ক্যাম্প কিংবা এভারেস্টে যাওয়ার বিষয়গুলা তখন বাংলাদেশে তখন মানে আলাপচারিতা শুরু হয়েছে আর কি। এটা ইনাম স্যারের মাধ্যমে, ইনাম আল হক, আচ্ছা, উনি মূলত বাংলাদেশে এই যে এভারেস্টে যাওয়ার বিষয়গুলো নিয়ে প্রথম ক্লাব খুলেছেন কিংবা উদ্যোগ নিয়েছেন। তার মাধ্যমে আসলে পরবর্তীতে বার্ড ক্লাবে যোগ হওয়া কিংবা মাউন্টেনিং ক্লাবে যোগ হওয়া আর কি। সজল খালিদ আপনাকে অনেক বেশি প্রভাবিত করেছিল। হ্যাঁ, সে প্রভাবিত করেছিল এবং আপনার ভেতরে তো আসলে সেই অনুসন্ধানী মনটা সবসময় ছিল। ঘোরাঘুরির অভ্যাসটা তো আছেই আর কি। হ্যাঁ, এবং তার সঙ্গটাও আমাকে আসলে এই বিষয়গুলোতে আরো বেশি অনুপ্রাণিত করেছে। আপনাদের বন্ধুত্ব নিয়ে একটু শুনতে চাই, কেমন ছিল সম্পর্কটা? তার সঙ্গে বন্ধুটা খুবই ভালো ছিল। সে আমার গ্রামের বাড়িতে গিয়েছেন, আমিও তার গ্রামের বাড়িতে গিয়েছি। এবং আমি বলবো যে সজল খালিদ মানুষ হিসেবে আর কি, সে যেমন বুদ্ধিমান এবং খুবই স্মার্ট লোক আর কি, এবং খুবই বিনয়ী। আমার দেখা মানে খুব মানে কম ছেলেই মানে কিংবা কম মানুষ দেখছি যে এত চমৎকার মানুষ আর কি, সব কিছু মিলিয়ে আর কি। এবং সে তো সরকারি অনুদানে একটা চলচ্চিত্র নির্মাণ করেছিলেন, কাজলের দিন রাত্রি, জাফর ইকবাল স্যারের বই থেকে আর কি।
তার সঙ্গে ওই নানাভাবে কাজ করা হয়েছে আর কি, মানে তার এই প্রজেক্টেও আমি ছিলাম আর কি। বাহ। এবং তার তার সেও তো লেখালেখি করতেন, তার একটা বইও বের হয়েছে মানে পর্বতারোহী নিয়েই আর কি। এবং তিনি যখন প্রস্তুতি নিচ্ছিলেন যে এভারেস্ট জয় করবেন, সেই সময়টার গল্প একটু শুনতে চাই। নিশ্চয়ই আপনার সঙ্গে কথা হয়েছে বা শেয়ার করেছে। হ্যাঁ, এই বিষয়গুলো যখন আলাপ হইতো আর কি, মানে ওই তারা একটা পর্বত জয় করেছিলেন সিংহচুলি আর কি। আচ্ছা। তো আমি ওই সময় যেহেতু পত্রপত্রিকায় ছিলাম আর কি, এবং তা আমি করলাম কি যে ওই বললাম যে তারা 6 জন ছিল, তাই আমি বললাম যে তাহলে এক কাজ করি, যে আপনাদেরকে একটা সংবর্ধনার আয়োজন করি, এই যে তাকে মানে উৎসাহ দেওয়া, কিংবা আসলে একটু যায় না আপনারা পর্বত জয় করছেন, তাহলে আপনাদেরকে একটা সংবর্ধনার ব্যবস্থা করি আমি বাহ। একটা প্রতিষ্ঠানের মাধ্যমে আর কি। তা আমি সেটা করছিলাম, এবং তখন ওখানে গেস্ট হিসেবে ওই যে আমাদের ছিলেন মানে ভাস্কর, নারী ভাস্কর, ফেরদৌসী প্রিয়ভাষিনী। Yes. ফেরদৌসী প্রিয়ভাষিনী। প্রিয়ভাষিণী, হ্যাঁ, উনি ছিলেন আর কি। ওইভাবেই যে মানে তার সঙ্গে যুক্ত হওয়া, হ্যাঁ। এবং তখন উনি মানে তখন উনি বলতেছিলেন যে এই মানে পর্বত আরোহণ নিয়ে। উনি আমাকে একদিন বললো যে, আমি বললাম যে তাহলে এভারেস্টে কবে উঠবেন, কিংবা কবে যাবেন, কিংবা এভারেস্টে যাওয়ার জন্য এই মুহূর্তে মানে কি প্রস্তুতি নিচ্ছেন আর কি। তো উনি একদিন বললেন যে এভারেস্টে যদি যাই তাহলে প্রথম বাংলাদেশ হিসেবে আমিই যাব আর কি। আচ্ছা। মানে উনি এটা বলছিলেন আমাকে। তো আমি শুনে খুব খুশি হয়েছিলাম যে আমার একজন খুব কাছের বন্ধু বাংলাদেশের প্রথম এভারেস্ট জয় করবেন আর কি। সেটা কোনো কারণে তার হয়ে ওঠেনি। এবং তিনি তো এভারেস্ট জয় করেছেন, তিনি এভারেস্ট জয় করেছেন, শেষ পর্যন্ত তিনি নিখোঁজ হন। এই হচ্ছে বিষয়। এটা কত সালের কথা? 13তে বোধহয়। জি, হ্যাঁ, 2013 সালের কথা। হ্যাঁ, তার আগে একবার মানে উদ্যোগ নিয়েছিলেন এভারেস্ট যাওয়ার জন্য। আচ্ছা। উনি অনেকটা গিয়েছেন, বাট শরীর অসুস্থ হওয়ার পরে উনি আবার নেমে আসছেন। তারপরে 1 বছর বাদ দিয়ে পরের বছর আবার উদ্যোগ নিচ্ছেন আর কি। ওনার বেস ক্যাম্পে কিন্তু ওনার সঙ্গে আমার যাওয়ার কথা ছিল। আচ্ছা। বাহ। তা আমি বলছিলাম যে ঠিক আছে, আপনি যান, আপনি গিয়ে চূড়ায় উঠবেন, চূড়া থেকে যখন এভারেস্ট বেস ক্যাম্পে নামবেন, আমি গিয়ে তখন এভারেস্ট বেস ক্যাম্পে যাবো আর কি। এরকম একটা প্ল্যান ছিল আর কি। আচ্ছা। কিন্তু সেই প্ল্যানটা আর হয়নি। উনিও আপনি পরবর্তীতে আসলে হ্যাঁ কবে সিদ্ধান্ত নিলেন যে আপনিও এই কাজটি করবেন? আমি অনেকটা আগে থেকেই সিদ্ধান্ত নিয়েছি যাব। যাই করে হয়তো অনেকটা কয়েক বছর চলে গেছে। তারপরে এবার কত সালে আসলে পরিকল্পনা করলেন? কত সালের কথা? ওই যে বললাম যে ওনার সঙ্গে যাওয়ার কথা ছিল আর কি, কিন্তু যাওয়া হয়নি। কিন্তু তারপর বলছি ঠিক আছে তাহলে যাবো। এটা তো একটা পরিকল্পনা রয়েছে নিশ্চয়ই, মোটামুটি একটা সিদ্ধান্ত নিয়েছেন যখন। আমি আরো মানে পরিকল্পনা বলতে আমি আসলে মানে আরো আগেই মানে সিদ্ধান্ত নিয়েছি, মানে ওনার সঙ্গে যাওয়ার কথা ছিল। তারপরে উনি যেহেতু যাওয়া হয়নি, বললাম ঠিক আছে তাহলে আমি 1 বছর পরে যাবো কিংবা 2 বছর পরে যাবো আর কি। কোনো কারণে মানে ঠিক গুছিয়ে ওঠা হয়নি। এবার হয়েছে, এই জন্য এবার গিয়েছি। তারপর চূড়ান্তভাবে কত সালে গেলেন? এই 2025। মানে দীর্ঘ একটা গ্যাপ, 2025 চলে আসলো। কিন্তু এই জিনিসটা আমি মনে প্রাণে লালন করতেন, সেই স্বপ্নটা সবসময় দেখতেন। মানে এই যে আসলে 2025 সালের যে পরিকল্পনা, হ্যাঁ, নিশ্চয়ই বন্ধুকে অনেক বেশি মিস করছিলেন, মানে যে মানুষটা আসলে হারিয়ে গিয়েছিল। একা অবশ্যই মিস করছি। এবং যেহেতু একটা টি-শার্ট আমি তৈরি করছি যেখানে লেখাই আছে যে তার স্মরণে যাচ্ছে আর কি, ওই টি-শার্টটা তো সবসময় আমার গায়েই ছিল আর কি। এবং আমি শুরু থেকে ঘোষণা দিয়ে আসতেছি যে আমি যাব আর কি, এবং তার স্মরণেই যাব। এবং এটা আমি ঘোষণা দেওয়ার পরে আমার অন্যান্য বন্ধু বান্ধব অনেকেই এটা শেয়ার করেছেন কিংবা মানে পোস্ট করেছেন, যে হয়তো অনেকেই এভারেস্ট বেস ক্যাম্পে যাচ্ছেন কিংবা যাবেন কিংবা গিয়েছেন আর কি। কিন্তু আমারটা একটু ভিন্ন রকম আর কি, যে আমি বন্ধুর স্মরণে যাচ্ছি, বন্ধুর স্মরণে যাচ্ছি। এবং আমার ধারণা কিংবা বিশ্বাস যে
এভারেস্ট বেস ক্যাম্পে এ যাবৎকাল পৃথিবীর অনেকেই গিয়েছেন আর কি, কিন্তু কেউ কারো বন্ধুর স্মরণে গিয়েছেন এরকম আমার জানা নাই আর কি। আমাদেরও শোনা হয়। আসলে এটা বন্ধুর স্মৃতির উদ্দেশ্যে একটা বিরাট একটা উৎসর্গ বলবো আমি, বা আমরা বলবো অবশ্যই। এবং আমার ধারণা কিংবা বিশ্বাস আর কি, মানে পৃথিবীতে একক ম্যারাথনটাও মনে হয় মানে কেউ কারো স্মরণে এ যাবৎকাল মানে করেনি আমার ধারণা আর কি। সম্ভবত এবং আমি তিনি মারা যাওয়ার পর সম্ভবত দীর্ঘদিন বন্ধ ছিল। হ্যাঁ, মারা যাওয়ার পরে দীর্ঘদিন বন্ধ ছিল আর কি। উনি থাকতে 3টা ম্যারাথন করেছিলেন আর কি। এরপরে উনি মারা যাওয়ার পর আর হয়নি আর কি। এরপরে নানাভাবেই মানে সংগঠন থেকে কিংবা তার অন্য বন্ধু বান্ধব যারা তারা উদ্যোগ নিচ্ছেন কিংবা নিবেন কিংবা নিয়েছিলেন, হ্যাঁ, ম্যারাথন করার জন্য আর কি, কিন্তু কোনোভাবে হয়ে ওঠেনি আর কি। আচ্ছা, তখন আমি সিদ্ধান্ত নিলাম ঠিক আছে, মানে কেউ না আসুক কিংবা কেউ না করুক, আমি একাই সেরা, আমি একাই করব। হ্যাঁ, হ্যাঁ। ওইভাবেই নেমে কোন পড়া। বছর থেকে? 2017 সাল থেকে। 2017 থেকে আপনি একা যাত্রা হ্যাঁ, শুরু হ্যাঁ, করলেন। প্রতি বছর করে আসতেছে। হ্যাঁ, 2017-রই একটা অভিজ্ঞতা শুনতে চাই, যে এই যে আপনার একক সিদ্ধান্ত নেয়া কেমন হলো সে সময়টা? ম্যারাথনটা শুরু করার সময় তো আমি আসলে কাউকে বলিনি আর কি, তোমার মনে মনে ছিল আর কি। একদিন গিয়ে ম্যারাথন শুরু করছে এবং টি শার্ট তৈরি করছে এর আগে, এবং ম্যারাথন করার পরে আমি বিভিন্ন পত্রপত্রিকায় নিউজটা পাঠিয়েছি যে মানে সজল খালেদ স্মরণে আজিজের একক ম্যারাথন। বাহ, তখন মোটামুটি ওই সবাই জানলো আর কি। এবং তখন মোটামুটি ওই সজলের যে ক্লাব ছিল কিংবা তার যে সংগঠন ছিল, হ্যাঁ, কিংবা তার যে বন্ধু বান্ধব ফ্যামিলি সবাই জানলো যে ও আচ্ছা তার স্মরণে একটা ম্যারাথন হলো আর কি। এর আগে যেহেতু অনেকেই উদ্যোগ নিয়েছেন কিংবা নিচ্ছেন কিংবা নিবেন, হয়নি। এখন আমি করার পরে মোটামুটি সবারই হলো আর কি। এবং এই বিষয়ে এনাম স্যার মানে ইনামাল হক আর কি, উনি আমাকে খুবই করছেন, মানে বলছে যে না ঠিক আছে, মানে চমৎকার মানে কাজ হয়েছে। একক বলতে কি একাই ছিলেন নাকি ওখানে কেউ ছিল আপনার সঙ্গে? দৌড়টা আমি একাই করেছি, বাট এভাবে আসলে কিন্তু পরিবর্তনগুলো হয়। আসলে বন্ধুর হাত ধরে আসলে অনেক পরিবর্তন আসে। আপনি বন্ধুর অসমাপ্ত কাজগুলোই আসলে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছেন, এটা আসলে সাথে একটা মানুষ আসলে শুরু করে আর তারপরে কিন্তু সব মানুষগুলো তাকে অনুসরণ করেই আসলে এগিয়ে চলে। চমৎকার সব অভিজ্ঞতার কথা শুনছি। এবং এক পর্যায়ে কিছুদিন আগে আপনি এভারেস্ট থেকে ঘুরে আসলেন, বেস ক্যাম্প থেকে। শুরুটা আসলে কেমন ছিল? কারণ এই জায়গাগুলোতে এমনি এমনি যাওয়া যায় না, একটা ফান্ডিং এর বিষয় রয়েছে। কিভাবে আপনি আসলে এই ফান্ডটা কালেক্ট করলেন? এভারেস্ট বেস ক্যাম্প যাওয়ার মানে ইচ্ছাটা অনেক আগে থেকেই ছিল আর কি, এবং সেটা সজল খালেদকে স্মরণ করেই যাব এটাও ইচ্ছে ছিল আর কি। এবং সেটা মোটামুটি ভালোভাবে সম্পন্ন করেছি। এর মধ্যে একটা কাজ একটু ব্যতিক্রমে করেছে, সেটা হলো যে সাধারণত সবাই স্পন্সর নিয়ে মানে বড় বড় কাজগুলো করে আর কি। আমি চাইছিলাম যে ঠিক আছে তাহলে আমি যেহেতু যাব, এবং এটার সঙ্গে আমি একা না, আমি আসলে আরো অনেকগুলো লোককে এর সঙ্গে যুক্ত করতে চাই। এই লোক এটার সঙ্গে বলতে এই বিষয়টার সঙ্গে আর কি। এই জন্য আমি ক্রাউড ফান্ডিং আহ্বান করেছিলাম। আমি প্রায় 500 লোককে SMS করেছি কিংবা মেসেজ করেছি আর কি, হোয়াটসঅ্যাপে কিংবা মেসেঞ্জারে। এই 500 লোক মোটামুটি যারা আমাকে চিনে শুনে আমাকে জানে বুঝে এমন লোককেই আমি মানে মেসেঞ্জারে কিংবা হোয়াটসঅ্যাপে নক করেছি ক্রাউড ফান্ডিংয়ে অংশগ্রহণ করার জন্য। যদি খুব কম সাড়া পেয়েছি আর কি, কিন্তু যারাই মানে দিয়েছেন কিংবা ক্রাউড ফান্ডিং করেছেন আর কি, আমি তাদের প্রত্যেকের নাম বাংলা এবং ইংরেজিতে টি শার্টে লিখেছি আর কি। এবং আমি এটা আসলে করতে চাইছি এই কারণে যে সজল খালেদ এভারেস্ট জয় করে মারা গিয়েছেন, এই বিষয়টা অনেক লোক মানে জানে না, অনেক লোক জানানো না। এখন অনেকেই এভারেস্ট জয় করেছেন আর কি, কিংবা সামনেও করবেন আর কি, কিন্তু একটা লোক এভারেস্ট জয় করতে গিয়ে মারা গেছেন, এটা একটু ব্যতিক্রম আর কি। আমি চাইছি যে যারা জয় করেছেন তাদের গল্পের সঙ্গে সজল খালেদের গল্পটা মানুষ জানুক আর কি। এবং আমি চাইছি যে মানে এই গল্পটার সঙ্গে
শুধু আমি একা টাকা দিয়ে যাব এমন নয়, আমাকে আরো কিছু লোক মানে টাকা দেখ, অর্থাৎ মানে Crowdfunding এর যা পারুক মাধ্যমে। আর কি। মানে আমি আমার চিঠিতে লিখছি যে আপনি যে কোনো অ্যামাউন্টের টাকা আমাকে দিতে পারেন, সেটা 100 টাকা হলেও আমি নেব আর কি, বাট আমি চাই এটা আপনি অংশগ্রহণ করেন আর কি এই বিষয়টার সঙ্গে আর কি। অর্থাৎ মানুষকে সম্পৃক্ত করে আপনি সম্পৃক্ত, হ্যাঁ। এই অগ্রযাত্রা শুরু করেছিলেন। সেখানে আমি পুরো টাকা পাইনি মানে অভিযান সম্পন্ন করার জন্য, কিন্তু যেটা পেয়েছি আর কি সেটা আমার কাছে অনেক খুব অনুপ্রেরণাদায়ক এবং উৎসাহদায়ক। আর বাকি টাকা আপনি কোথা বাকি টাকা আমার নিজের টাকাই আর কি, হ্যাঁ। আচ্ছা, কিন্তু সবচেয়ে বড় কথা হলো যে যেই লোকগুলো আমাকে এই যে ক্রাউড ফান্ডিং করেছেন আর কি, তাদের মাধ্যমে আসলে আমি আলাদা আলাদা একটা বার্তা দিতে চাইছি যে মানে অনেক কাজই আসলে ক্রাউড ফান্ডিং এর মাধ্যমে করা সম্ভব, সহজে করা যায় কিংবা করা সম্ভব আর কি। আচ্ছা, চমৎকার বিষয়। বাংলাদেশে হয়তো ক্রাউড ফান্ডিং বিষয়টা খুব একটা প্রচলিত না, কিন্তু আমি এটা শুরু করলাম যেহেতু আমি অনেক কিছু শুরু করতে চাইছি। আচ্ছা, আমরা ওই সবকিছুই একটু এভারেস্টের বেস ক্যাম্পে যে আপনি গেলেন, প্রস্তুতিটা কেমন ছিল, বা নেপালে কখন পৌঁছালেন, এই নিয়ে একটু ছোট ছোট করে জানতে চাই। এভারেস্ট বেস ক্যাম্প যাওয়ার প্রস্তুতিটা আমার মানে আগে থেকেই মানে যেটা বলছিলেন, হয়ে ওখানে কি আসছে। কোন ট্রেনিং করতে হয়েছে আপনাকে? আমি নিয়মিত হাঁটাহাঁটি করি কিংবা দৌড়াদৌড়ি করি আর কি, কিংবা নিয়মিত ব্যায়াম যেটাকে বলি আমরা, এটা করি আর কি। এবং সজল ভাই বেঁচে থাকতে আমরা রমনায় রেগুলার প্র্যাকটিস করতাম। আচ্ছা আচ্ছা। এবং আপনি জানলে ভালো লাগবে যে রমনা পার্কে সজলের উদ্যোগে একটা চমৎকার মানে ব্যায়ামের মানে জায়গা তৈরি করা হয়েছে আর কি, বাহ, যে জিনিসগুলো আগে রমনা পার্কে ছিল না। এটা সজলই এই উদ্যোগটা নিছে আর কি, মানে ব্যায়াম করার জন্য কিছু গিয়ার লাগে আর কি, ওগুলো উনি ওখানে স্থাপন করছেন। এটা সজলের উদ্যোগে হয়েছে আর কি। ওইখানে আমরা সজল থাকতে আমরা আগে রেগুলার প্র্যাকটিস করতাম। সজল ভাই মারা যাওয়ার পরও আমি ওখানে দীর্ঘদিন প্র্যাকটিস করতাম আর কি, মানে রমনায় আর কি। তো সুতরাং মানে মানে প্রস্তুতিটা অনেক আগে থেকেই ছিল, শারীরিক প্রস্তুতিটা আগে থেকেই ছিল আর কি। তারপরে যেদিন আপনি ওঠার প্রস্তুতি নিচ্ছেন সেই অভিজ্ঞতাটা একটু শুনি। এটা আগে থেকে বলে আসতেছে এবং যাচ্ছি মানে ঈদের আগে আর কি, ঈদের আগে গিয়েছি আর কি। আচ্ছা, তো অনেকেই বলছে যে আসলে ঈদের আগে কেন আর কি, মানে আমার আম্মা কান্নাকাটি করছে যে ঈদের আগে কেন। হ্যাঁ, ঈদের আগে আর পরে না, আসলে এই সময়টা এখনই আসছে আর কি, এখনই যাবো আর কি। কারণ পরিবারের মানুষদের আসলে মানসিক চাপ অনেক বেশি কাজ করছিল যে আসলে কি হতে যাচ্ছে আসলে কেউ জানে না। তারপর আপনি ওখানে এভারেস্টে যেতে হলে নিশ্চয়ই শেরপাদের সঙ্গে যোগাযোগের একটা বিষয় রয়েছে। আমি এখান থেকে 4 তারিখ মানে নেপালে গিয়েছি আর কি। 5 তারিখে ওখানে একটু রেস্ট নেওয়া, টুকটাক কেনাকাটা করা। আচ্ছা, 6 তারিখ সকালবেলা আমরা কাঠমান্ডু থেকে লুকলার উদ্দেশ্যে রওনা দিছি ছোট বিমানে আর কি। আচ্ছা, ছোট্ট বিমান। আপনি নিশ্চয় জানেন যে লুকলা এয়ারপোর্টটা মানে বিশ্বের অন্যতম মানে বিপজ্জনক একটা এয়ারপোর্ট, ছোট্ট এয়ারপোর্ট। হ্যাঁ, তারপরে ওইখানে এয়ারপোর্ট আমরা ওই লুকলা খুব সকালবেলায় পৌঁছেছে, আমাদের ফ্লাইট ছিল সম্ভবত 6:30টায় আর কি। আচ্ছা, তারপরে ওখানে লুকলায় গিয়ে নাস্তা করে আমরা ট্রেকিং শুরু করছি আর কি। এবং আমার টিম লিডার ছিলেন একজন, ওনার নাম তমাল আর কি। আপনার সঙ্গে কি আরো কেউ নিশ্চয়ই ছিল? আমার সঙ্গে আরো কয়েকজন ছিলেন। আচ্ছা, তাদের একজন দেশের বাইরের লোকজনও ছিলেন আর কি। লুকলা থেকে আমরা ট্রেকিং শুরু করছি এবং আমরা প্রতিদিন ট্রেকিং করার পরে মোটামুটি সন্ধ্যার আগে কিংবা বিকেলবেলা আমরা এখানে যখন যেতাম আর কি, তারপর ওখানে আমরা থাকতাম আর কি। প্রত্যেকটা জায়গায় কি আসলে বেস ক্যাম্প রয়েছে এভারেস্টে ওঠার জন্য? এভারেস্ট বেস ক্যাম্প একটাই, কিন্তু এর আগে আপনার পথে আপনার যাওয়ার জন্য আপনি নির্দিষ্ট দূরত্বে আপনি গ্রাম পাবেন কিংবা থাকার জায়গা পাবেন। আচ্ছা, আপনাকে রেস্ট করতে সবাই এটাই করে আর কি। হ্যাঁ, তো আমরা সন্ধ্যার আগে কিংবা বিকালবেলা যখন পৌঁছাই আর কি, তখন আমরা ওই লজে কিংবা ওই মানে হোটেলে থাকতাম। কতদিন লাগতো আসলে, মানে লেগেছে বেস ক্যাম্পে পৌঁছাতে? 8 দিন। 8 দিন সময় লেগেছে। 6 তারিখ থেকে আপনি শুরু করেছেন? 6 তারিখ থেকে আমরা শুরু করছি, আমরা 13 তারিখ পৌঁছাইছি বেস ক্যাম্পে। আচ্ছা, এটা তো বোধহয় আপনার স্থলভাগ থেকে সম্ভবত 5000 মিটার উঁচুতে অবস্থিত। 5364 মিটার। 5364। আর সর্বমোট এভারেস্টের যে উচ্চতা
এটা তো বোধহয় 8,000 সামথিং, 8,848 48 মিটার। হ্যাঁ। তার মানে আপনারা অনেকটাই বেস ক্যাম্প পর্যন্ত যেহেতু পৌঁছে গেছেন, আর কিছুটা পথ পাড়ি দিলে না, সম্ভবত কিছুটা না, ওই বাকি পথটা একটু ঝুঁকিপূর্ণ। ঝুঁকিপূর্ণ আর কি। হ্যাঁ, এবং ওটার জন্য পর্যাপ্ত প্রশিক্ষণ, পর্যাপ্ত অর্থ, পর্যাপ্ত সময়ও দরকার আছে আর কি। এবং সেই অভিযানে আপনার স্লোগান ছিল যুদ্ধ নয় শান্তি চাই, সবুজ বিশ্ব করতে চাই। খুব চমৎকার একটি স্লোগান, একদম বলবো। আমাদের সময় একেবারেই শেষ হয়ে গেছে। খুব গল্প করতে খুব ভালো লাগছিল। অন্য আয়োজনে আরো অনেক গল্প আপনার কাছ থেকে শুনতে চাই। আপনার লেখালেখি নিয়েও আরো জানার ইচ্ছে রয়েছে। আপনাকে অনেক ধন্যবাদ আজ আমাদের সময় দেওয়ার জন্য। আপনাদেরকে ধন্যবাদ। দর্শক, এই ছিল আমাদের প্রথম ঘন্টার আয়োজন। দ্বিতীয় ঘন্টার সঙ্গীত আয়োজন রয়েছে। এই মুহূর্তে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকবেন।